আরেকবার খুব স্পষ্ট ভাষায় ওই মোহাম্মদ ইউনুস না কে আছে ওই মেরুদণ্ডহীন বাংলাদেশের যে মাথা এই মুহূর্তে, তাকে বলতে চাই বাংলাদেশের মানুষকে বলুন শুধরে যেতে, বাংলাদেশের জেহাদিদের বলুন শুধরে যেতে। ভারত যেভাবে, ভারতের 140 কোটি মানুষ যেভাবে ক্ষেপে উঠেছে, ভারতের 140 কোটি মানুষ কিন্তু একেবারে প্রত্যয় নিয়ে ফেলেছে যে বিএসএফ, আইটিবিপি, ইন্ডিয়ান আর্মি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত কিছু পরে হবে, এই সমস্ত কিছু সাইডে থাকলেও কোনো অসুবিধা নেই। বাঙালিরা বুঝে নেবে, ভারতীয়রা বুঝে নেবে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, বা একটা সময় প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করছিল এরা, এই নতুন বাংলাদেশের প্রতিবাদীরা, এখন তারা ভুট্টা চুরি করছে। খেতে পারছে না বোধহয়, খেতে পারছে না বলে ভুট্টা চুরিটা কাজের কথা নয়, এটা মোহাম্মদ ইউনুসকে বোঝাতে হবে। আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ, মালদার সুখদেবপুর পথ দেখাচ্ছে সুখদেবপুর, এবং আজ আমি বলছি শনিবার, সূর্যোদয়ের শনিবার, প্রতিবাদের শনিবার, প্রথম ধাপের লড়াই সম্পন্ন হওয়ার শনিবার। আমি বলেছিলাম যে সুখদেবপুর যেদিন গর্জে উঠেছিল সেদিনটা ছিল প্রথম ধাপের লড়াই জেতা। লড়াইটা যে শুধুমাত্র বিএসএফ এর নয়, লড়াইটা যে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বা ভারত সরকারের নয়, লড়াইটা আমার, লড়াইটা আপনার, লড়াইটা যে ক্যামেরা করছে তার, লড়াইটা যে পাথর প্রতিমায় বসে আছে তার, লড়াইটা যে মালদায় বসে আছে, লড়াইটা যে মুম্বাইয়ে বসে আছে, তাদের সববার। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে ছবিগুলো দেখাবো, সেই ছবিগুলো হয়তো আপনারা মিস করে গেছেন, যদি মিস করে যান ছবিগুলো দেখুন। প্রথম ছবি ভালো করে দেখুন, দেখুন বাংলাদেশের বোমাবাজি। আস্পর্ধা কোথা থেকে পায়? আমাদের দেশের যারা নাগরিক তাদের উপর বোমাবাজি করা। আপনারা দেখছেন বিএসএফ এর কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা বিএসএফ এর। মানুষ রেগে আছে, কিন্তু বিএসএফ নিজের ধৈর্য ধরে এখনো সুশৃঙ্খল ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে ছবি, সেই ছবি আবার পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশিরা শান্তি চায় না। বাংলাদেশিরা এই মুহূর্তে যেটা চায় তা হলো উস্কানিমূলক বক্তব্য এবং কাজের মাধ্যমে বাধ্য করা ভারত যাতে বাংলাদেশকে আক্রমণ করে। আমরা সেই ফাঁদে পা দিচ্ছি না। আরেকটা ছবি দেখাবো, সীমান্তে জয় শ্রীরাম স্লোগান। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, জয় শ্রীরাম স্লোগান। মানুষ জেগে উঠেছে, ভারত জেগে উঠেছে এই মুহূর্তে। শনিবারের সূর্যোদয়, জয় শ্রীরাম করে মালদা এই মুহূর্তে রক্ত গরম করা যে স্লোগান এই মুহূর্তে ভারতীয়রা দিচ্ছে বাংলাদেশিদের চিরবিট 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 চিরবিট। এবং সমস্যাটা বাড়ছে, কারণ গোটা 140 কোটি মানুষ বাংলাদেশিদের যদি জয় শ্রীরাম একই সাথে, একই সময়, একই মুহূর্তে, একই জায়গা থেকে বলে, আমি জানি না বাংলাদেশ থাকবে কিনা। পাল্টা মারের সময় এসেছে। এই মেরে পালিয়ে যাওয়া মোহাম্মদ ইউনুস এবং তার হরিদাস পালরা ভেবেছে ভারত কিছু করবে না। ভারত সত্যিই কিছু করবে না। ভারতের সেনা, ভারতের সরকার সত্যিই কিছু করবে না, কারণ ভারত একটি দায়িত্বশীল দেশ, একটি দায়িত্বশীল রাষ্ট্র। ভারত এই মুহূর্তে বিশ্বগুরু। ভারত চায় না কিছু উচ্চিংড়ের কথায় গোটা উপমহাদেশে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে। কিন্তু 140 কোটি মানুষ তারা রেগে আছে, তারা ক্ষেপে আছে। তারা বলছে তুড়ি মেরে মোহাম্মদ ইউনুস শুধরে যাও, না হলে পাল্টা মার খাও। মোহাম্মদ ইউনুস শুধরে যাও, না হলে পাল্টা মার খাও। দেখুন পাল্টা মারের কথা বলছে ভারতীয়রা। জয় হিন্দ।
বলছি সমাধান কিভাবে? এইভাবে রোজ রোজ ফসল কেটে নিয়ে যাবে নাকি? রোজ রোজ ফসল কেটে নিয়ে যাচ্ছে রোজ। সমাধান কোথায়? সমাধান কি হবে? সমাধান এইভাবে হবে না। ওরা যেমন ভাবে করছে তার থেকে আমাদের বেশি করতে হবে। বলে না যে মারের পাল্টা মার বলছে। মার পাল্টা মাল মানে পাল্টা প্রতিরোধ। অবশ্যই পাল্টা প্রতিরোধ করতে হবে, না হলে পারে ওরা ঢুকতে পারা যাবে না। আরে আইন মেনে চলে ভারত, বিএসএফ আইন মেনে চলে, আপনারা আইন মেনে চলেন, এটাই দুর্বলতা। হ্যাঁ, ওরা আইন মেনে ওরা চলে না তো আইন মেনে। আইন মেনে চলে না, ওদের কাছে কোনো আইন নেই। বর্তমানে বাংলাদেশে আইন বলতে কিছুই নেই, কিছুই নেই আইন বলতে। কোনো আইন নাই, ওদের আইন নাই, যা মন তাই করছে, ফসল কাটছে। বিএসএফ যদি 10 মিনিট শুধু লাঠিপেটা করে, যদি সাধারণ মানুষ শুধু 10 মিনিট লাঠিপেটা করে, খুঁজে পাওয়া যাবে তো? ওটা বাংলাদেশকে মানচিত্র থেকে খুঁজে পাওয়া যাবে না। সময় এসেছে পাল্টা মারের, সময় এসেছে এই মুহূর্তে ভারতীয়দের যে যেখানে পাবে, বাংলাদেশি জঙ্গি, বাংলাদেশি জিহাদি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে যেখানে পাবে সেখানে পাল্টা মারের সময় এসেছে এই মুহূর্তে। সবচেয়ে বড় বিতর্ক, কারণ ভারতীয়রা বলছে পাল্টা মার ছাড়া উপায় নেই, রোহিঙ্গাদের দেখো পাল্টা মার দাও। ভারতীয়রা এই মুহূর্তে গর্জে উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী দেখো পাল্টা মার দাও, এবং তার পাশাপাশি সুখদেবপুর পথ দেখাচ্ছে। সুখদেবপুর দেখাচ্ছে যে আসলে যে জিনিসটা করার কথা ছিল অনেক আগে, আমরা ভদ্র বলে সেই জিনিসটা করিনি, কিন্তু এবার ভদ্রতা ছেড়ে সোজাসুজি পাল্টা মার দেব, কারণ প্রতিবার এই জিনিস চলতে পারে না। আগের সপ্তাহে চলেছে, আবার এখানে চলেছে, আমরা আমাদের জমিতে কাঁটাতার দেব। বাংলাদেশের জিহাদিদের কি সমস্যা ভাই? মোহাম্মদ ইউনূসের কি সমস্যা? আমি আমার জমিতে কাঁটাতার দেব না, ক্যাকটাস লাগাবো না, গোলাপ গাছ লাগাবো না, ড্রাম বানাবো না, ঢোল বাজাবো? আমার জমিতে আমি যা ইচ্ছা করবো। তুমি কোন হরিদাস পাল যে তুমি আমাকে বাধা দেবে? বাংলাদেশের গ্রামবাসীরা তারা বুঝতে পারছে, ভারতের গ্রামবাসীরা, সীমান্ত লাগোয়া ভারতীয় নাগরিক বাসিন্দা যারা রয়েছে, তারা যদি খেপে যায় তাহলে সমস্যা আছে। কেন বলছি? আমি প্লাজমাতে সেই ছবিটা দেখানোর জন্য বলবো, আগের দিনও এই একই জিনিস হয়েছে। দেখুন, ভালো করে দেখুন, এত লোক জড়ো করেছে বাংলাদেশিরা, এবং পাল্টা তাদেরকে মারার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য, ডিফেন্ড করার জন্য, প্রত্যেকের নিজেকে বাঁচানোর, নিজেকে নিয়ন্ত্রণে রেখে প্রতিবাদ করার ন্যায্য অধিকার রয়েছে। দেখুন এই মুহূর্তে ছবিগুলো দেখুন, এই মুহূর্তে এটা আসলে ভারত এ কারণে 70 বছর ধরে এক রয়েছে। ভারতকে কেউ চোখ রাঙালে, কেউ ধমকালে, চমকালে সবাই এক হয়ে যায়। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, 140 কোটি মানুষ এক হয়ে যায়। সেই ছবি দেখুন এবং ভাবুন, মোহাম্মদ ইউনূস আপনি এই মুহূর্তে যে জিনিসটা করছেন তাতে আসলে শনিবারের সূর্যোদয় এবং আমি বারবার বলছি এই জিনিসটা হচ্ছে কেন? সত্যিই কি আমরা শান্তি চাই না? শান্তি চাই বলেই তো আমাদের দেশে এতগুলো পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও, এতগুলি অত্যাধুনিক মিসাইল, এত অস্ত্র শস্ত্র, যুদ্ধ জাহাজ, সমস্ত কিছু থাকা সত্ত্বেও, 1 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ দখল করে নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা শান্তি বজায় রেখেছি। কিন্তু আবারও বলছি, সরকার এই মুহূর্তে যতই দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করুক, ভারতের মানুষ রেগে আছে। এই উস্কানিটা যেভাবে চলছে, এটা চলতে পারে না। বাংলাদেশের তরফ থেকে কি কি উস্কানি দেওয়া হচ্ছে, এই প্রভোকেশন বন্ধ না করলে গোটা ভারতবর্ষ যদি এক হয়ে যায়, মোহাম্মদ ইউনূসের কিন্তু দেশ চালানোর সমস্যা হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে খেতে পায় না, খাওয়াতে পারে না, মোহাম্মদ ইউনূসের এত ফুটানি আসে কোথা থেকে? মোহাম্মদ ইউনূস সীমান্তে ইউনূসের উস্কানি, ভারতে ঢুকে গম চুরি। মোহাম্মদ ইউনূস এখন গম চুরিকে মদত দিচ্ছে। কিছুদিন আগে অন্তর্বাস চুরি হচ্ছিল গণভবন থেকে, শেখ হাসিনার অন্তর্বাস শাড়ি, সেগুলো নাকি স্বাধীনতার অন্যতম উপাদান। বিজেপির মদতে অনুপ্রবেশ হচ্ছে বলে বারবার অভিযোগ করা হচ্ছে। বিজেপি ফুটো হয়ে দাঁড়িয়ে আছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে। বাংলাদেশিদের তারা সুখদেবপুর পথ দেখাচ্ছে। গোটা ভারতের মানুষ সুখদেবপুরবাসীকে আগলে রাখুন, পাশে থাকুন। বাংলাদেশের এই জিহাদিরা সুখদেবপুরে ক্রমাগত আক্রমণ চালানোর ছক করছে, বোমাবাজি, পাথর বৃষ্টি, কাপুরুষ বাংলাদেশের
বাংলাদেশিরা এই মুহূর্তে কাপুরুষের মতন এই কাজটা করছে। প্রতিবাদ করুন তার, 140 কোটি মানুষ প্রতিবাদ করুন। পাল্টা কাঁদানে গ্যাস ছড়ে বিএসএফ এর এই অদম্য শক্তিকে আমরা স্যালিউট জানাই। লেজ গুটিয়ে পালালো ফসল চোর বাংলাদেশিরা ফসল চুরি করছে। ভাবতে পারেন একটা দেশ নাকি আবার স্বাধীনতা পেয়ে প্রথম যে কাজটা করলো তা হলো যে নির্বাচিত প্রধানমন্ত্রী তার অন্তর্বাস, তার ব্লাউজ, তার শাড়ি চুরি করা, তার পুকুরের মাছ চুরি করা। তারপর এখন ভারতের গম চুরি করে তারা ভাবছে দেশকে বাঁচাবে। মানে দেশের আনাজপাতি নাই, ভারতের গম চুরি করে, ভারতের ভুট্টা চুরি করে এখন তারা মনে করছে দেশ চালাবে। এবারে দেশ চালানো যায়, দিয়ে দিন না। মোহাম্মদ ইউনূস দেশ চালাতে না পারলে দিয়ে দিন না, আমাদের কোনো এক মুখ্যমন্ত্রী দেশটাকে চালিয়ে নেবে, আমরা পারি। এই মুহূর্তে বাংলাদেশের যারা অতিথিরা রয়েছেন তাদের কাছেও আমি যাব, কিন্তু ভাস্কর আমাদের প্রতিনিধি মালদা সীমান্ত বর্ডার থেকে একটি সিকোয়েন্স করেছে, তার 1 মিনিট আমি শোনাবো। প্রথম 1 মিনিট শুনি। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে অংশে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানকার সাধারণ মানুষ বিএসএফ এর সঙ্গেই সীমান্ত পাহারা দেওয়ার কাজ করছে। বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করতে চাইবে, অনেকে তো বলেছিল কলকাতা দখল করে নেবে, দিল্লি দখল করে নেবে 4 দিনের মধ্যে। 4টে দিন তো অনেকবার পেরিয়ে গেল, কোথায় তারা? 4 দিন হয়নি তো এখনো, ওদের হককে হয়তো 4 ঘন্টা, আমাদের হককে এখন 4 দিন হয়নি হয়তো। ওরা বলতে অনেক লুঙ্গি বাহিনী তো ওদের যখন যেটা মন হচ্ছে বলে দিচ্ছে, কিন্তু কাজের দিক দিয়ে কিছুই না। কিন্তু আমরা যদি টাইম দিই যে 4 দিনের মধ্যে বাংলাদেশ দখল করব, তো আমরা বাংলাদেশ 4 দিনের মধ্যে দখল করেও দেখিয়ে দেবো বাংলাদেশে ইউনিট সরকারকে। লুঙ্গি বাহিনী চাইটা কি? লুঙ্গি বাহিনী কি চাইবে? ওরা কিছুই পারবে না তো। ওরা জাল নোট পাচারকারী, ওদের আতঙ্কবাদী, ওরা কি করবে? ওরা অন্যান্য হেলিকপ্টারটা উঠলো না, বাসে হেলিকপ্টারটা উঠলো দেখলে? বাসের হেলিকপ্টার। ওরা ওই বিড়ি খাবে, গাঁজা খাবে, ঘুমাবে আর ভারতকে দখলের স্বপ্ন দেখবে, এটাই হচ্ছে ওদের কাজ। ওদেরকে 1 ইঞ্চি জমি ছাড়বো না আমরা। দরকার হলে বিএসএফ পিছনে থাকবে, আমরা গ্রামবাসী সামনে থাকবো। লড়াই ইঞ্চিতে হিসেব বুঝবো আমরা। আপনারা বুঝে নেবেন অবশ্যই। নোবেল বিজয়ী যে পেয়ে দিয়েছিল, নোবেল চোর, নোবেল চুরি করে এসছে। শান্তির জন্য নোবেল পেয়েছিল না, বাস্তব চুরি করেছে। শান্তি কিসের? যে স্বাধীন করালো, যে দেশ স্বাধীন করালো বাংলাদেশকে, ছেলের মতো মানুষ করলো, আর সেই দেশকে ছবল দিচ্ছে বাংলাদেশ। শান্তির জন্য নোবেল না, হিংসার জন্য নোবেল পেয়েছে ইউনূসকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। যেমন পাকিস্তানের ইমরান খান জেলে পড়ছে, উনিও জেলে পৌঁছবে, কিছুদিনের সময়ের অপেক্ষা। আমি আস্তে আস্তে শুনছিলাম, এই বর্ডার এরিয়া দিয়ে আস্তে আস্তে শুনছিলাম যে ওই কিছু বাংলাদেশিরা নাকি বলছিল যে এইখান দিয়েই নাকি তারা বাংলায় ঢুকবে, ভারতে ঢুকবে। যারা এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের থেকে আজ এখানে ব্যাটিং করতে এসেছেন, ময়ূকের এই পিচে, এই স্টেডিয়ামে যারা ব্যাটিং করতে এসেছেন তাদের সাথে আলাপ করাবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, ভারতের যারা নাগরিক রয়েছেন তাদের, আপনারা যারা রেগে আছেন, আপনারা যারা হয়তো বিরক্ত এই বাংলাদেশের এই অসভ্যতা দেখে, আপনারা আমাকে কমেন্ট করুন, আপনারা আমাকে জানান। রিপাবলিক বাংলার যে লাইভ স্ট্রিমিং চলছে সেখানে ময়ূক এই মুহূর্তে যে কথাগুলো বলছে সেগুলো ভুল বলছে না ঠিক বলছে। এবং দ্বিতীয়ত, এই গম চোর, ভুট্টা চোর, অন্তর্বাস চোর বাংলাদেশি জিহাদিদেরকে কি করা যায়? এরা বাড়াবাড়ি করছে, ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে। আমরা বড় ভাই, আমরা লড়াই করতে চাই না, কিন্তু ছোট ভাইরা যদি এই কাজটা লাগাতার করে যায়, লড়াই তো করতে হবে। কিভাবে সেটা সময় বলবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে মাল্টিফ্রেমে, এই মুহূর্তে ভারত থেকে, মুম্বাই শহর থেকে রয়েছেন, বম্বে থেকে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন। এই মুহূর্তে মালদা সুখদেবপুর থেকে স্যালিউট জানাই পীযূষ মণ্ডল, স্যালিউট জানাচ্ছি এই মুহূর্তে সবাইকে। সুখদেবপুরের প্রত্যেক গ্রামবাসীকে বলো, ময়ূকের তরফ থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে লাখো লাখো স্যালিউট, লাখো লাখো সালাম, প্রণাম, সমস্ত কিছু। এবং দুজন এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমার সম্মানীয় অতিথি রয়েছেন, তারিকুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক কর্মী, বাংলাদেশের এই মুহূর্তে রয়েছেন, এবং রয়েছেন এনজি থোয়াই চিং মং শাক, ইনি যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদ।
আমি শুরুতেই ইঞ্জি থোয়াই ভাইয়ের কাছে যাচ্ছি। ইঞ্জি থোয়াই চিংমং শাক আপনার নাম, আপনারা ছোট ভাই, বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? ভারতকে বাংলাদেশ এই অসভ্যতাগুলো করছে, আপনারা চুপ করে আছেন কেন ভাই? কিসের প্রবলেম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? বড় ভাইরা 53 বছর ধরে বেইমানি করেছে। বড় ভাইরা 53 বছর ধরে ছোট ভাইকে লাথি মেরেছে। এই জন্য ছোট ভাই এখন স্বাধীনভাবে বাঁচতে চায়। এই জন্য আমরা লাথি মেরে পেট চিরে আমরা স্বাধীনভাবে আবার বাঁচতে চাই আমরা। এই জন্য আমরা ছোট ভাই ইঞ্জি থোয়াই চিংমং শাক, ইঞ্জি থোয়াই চিংমং শাক, আপনারা 5ই আগস্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? আমাকে বলুন 5ই আগস্ট আপনারা কি ভারতের বিরুদ্ধে কি বলছেন? পেট চিরে মাথা চিরে আপনারা যুদ্ধ করলেন নিজেরা নিজেদের মধ্যে, আপনারা মরছেন মারছেন নিজেরা নিজেদেরকে। ভারত এলো কোথা থেকে এখানে? না, এই যুদ্ধগুলো আমরা করছি না, এই যুদ্ধগুলো আপনারা করাচ্ছেন, আপনারা আমাদেরকে করাচ্ছেন। দীর্ঘ 53 বছর ধরে আপনারা বলছেন যে আমাদেরকে যে বড় ভাই ছোট ভাইয়ের মতো ব্যবহার করবেন, কিন্তু আপনারা তো বড় ভাই হিসেবে আমাদের সাথে বেয়াদবি করে বেড়াচ্ছেন। কি করেছি? প্রতিনিয়ত আমরা আপনাদের গম চুরি করেছি, আমরা আমাদের ধান, আপনারা আমাদের গ্রামবাসীর ধান চুরি করছেন, গম চুরি করছেন, বলবো না? আপনারা বলছেন যে আপনারা আমাদের বড় ভাই, তাহলে বড় ভাই শুধু না, বাবাও। আরে বাবা না হলে কি করে বাংলাদেশ জন্মাতো? বাবা তো বটেই, বড় ভাই আর বাবা দুটো সম্পর্ক। না, কখনো ভারত আমাদের কখনো বড় ভাই বাবা হতে পারে না। কে পাকিস্তান বড় ভাই? পাকিস্তান আপনাদের বড় ভাই, সিরিয়া আপনাদের ছোট ভাই। পাকিস্তান আমার বড় ভাই না, ভারত আমার বড় ভাই না, আমরাই আছি। আরে সেটাই তো আমরা দিয়ে দিয়েছিলাম 71 সালে। চট্টগ্রাম, রংপুর, ফেনী সব নিয়ে নিতে পারতাম, সব আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা তো সামলাতে পারলেন না দেশটাকে। এবার দেশটাকে যদি মোহাম্মদ ইউনূস সামলাতে না পারে, আপনি দরকার হলে প্রধানমন্ত্রী হন। ইঞ্জি থোয়াই চিংমং শাক, আমি বলবো ইনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আপনারা পাচ্ছেন না দেশটাকে সামলাতে দাদা। প্রধানমন্ত্রী আছে, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী। কিসে অশান্তির পান্ডা এখন শান্তির নোবেল জয়ীর জ্ঞান দিচ্ছেন? আচ্ছা আমাকে একটা যুক্তিযুক্ত কথা বলুন। জি আপনি বলুন, চুরি কেন করছেন? কেন আমরা কোথায় চুরি করছি? আপনারাই চুরি করছেন বরঞ্চ। না, আমাদের গ্রামবাসীর ভুট্টা চিংমং আপনারা এখন ইঞ্জি থোয়াই চিংমং শাক। আমার দেশে এসে আপনারা হাঙ্গামা। আমাকে একটা কথা বলুন, আমি পিসিআরকে বলবো, ভুট্টা চুরি, ফসল চুরি আর ভুট্টা চুরি একদম শেষের দিকে ভেবেছিলাম আমি নেব। এই দুটো বাইট একবার আমার সম্মানীয় বাংলাদেশের অতিথিদের শোনাতে, এবং আশা করি তারা লজ্জা পাবেন। এত চুরি করছেন কেন বলুন না? আরে আমাদের বড় হৃদয়, ধান লাগবে দিয়ে দেবো, চুরি করবেন না। শুনুন না, এই রক্ত মাংসের রাক্ষস মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী লাগাতার কিন্তু সীমান্তে উস্কানি দিচ্ছে। এবং যারা এই সুখদেবপুরের বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন, বিগত 2-3 দিন ধরে যখনই কাঁটাতার দেওয়ার যে কাজ, সেই কাজ শুরু করা হয়েছিল, তারপর একাধিক গ্রামবাসীর যে ফসল, সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। এবং আমার সঙ্গে যারা রয়েছেন এখান থেকে অনেকেই রয়েছেন, কথা বলবো। আচ্ছা আপনাদের ফসল এই মুহূর্তে কি অবস্থায় আছে? আমাদের ফসল গত 2-3 দিন থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের লোকেরা। অনেকে আপনারা এই ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারবেন হয়তো, মানে প্রচুর পরিমাণে ফসল ক্ষতি করছে। আচ্ছা আপনাদেরও কি ফসলের ক্ষতি হয়েছে? আমাদেরও ফসলের ক্ষতি হচ্ছে, গম কেটে নিয়েছে রাত্রে। যে আজকে গেছিলাম দেখতে, বীজ দিয়ে আসলাম জমিতে, তো অনেক ক্ষতি আছে দেখছিলাম। আপনাদেরও কি একই অবস্থা? এখানে আরো যারা রয়েছেন, আমাদের 12 বিঘা জমি আছে ভিতরে আমার বাপ কাকা থেকে, তো আমাদের কি বলবো ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এতটাই ক্ষতি করছে না কি বলবো, প্রচুর পরিমাণে ক্ষতি করে। এখন তো শুধু ফসল না, আমাদের তার ভিতরে যে গাছগুলো আছে, আমের গাছগুলো আছে, আমের গাছের ডালগুলো পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে। একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আচ্ছা আপনি তো আক্রান্ত হয়েছিলেন না নিজের ফসল বাঁচাতে গিয়ে? তা এই তো এখনো তো ফসলের নষ্টের কাজ চলছে। মোহাম্মদ ইউনূসের মতো রাক্ষসরা নিজেরা নিজেদের দেশের মানুষকে খেতে দিতে পারেন না, ভারতীয়দের ফসল নষ্ট করে বেড়ান। ফসল নষ্ট করে সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? আমার যে ব্যবস্থা করতে হবে, আবার প্রশাসন নিব, না হলে নিজে করবো, যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে।
মানে প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে কেউ কেউ উস্কানি দিয়ে যাবে, ফসল নষ্ট করে দিয়ে যাবে, এ তো চলতে পারে না। এটা অসম্ভব, এটা সম্ভবই না। এভাবে ক্ষতি করলে চলবে? তারিকুল সাহেব যদি আমাদের সাথে থাকেন, আমি তারিকুল সাহেবের কাছে যাব, কিন্তু আমি ইঞ্জি থোয়াই চিংমাং শাক ওনাকেই আবার জিজ্ঞেস করছি, চুরি করছেন কেন? চুরি করা মহাপাপ। আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েননি? না 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 না, আপনারা চুরি করেন কেন? আমাদের বলবেন, আমরা বড় ভাই, আমাদের বলবেন ধান লাগলে ধান দেব, চাল লাগলে চাল দেব, ভুট্টা লাগলে ভুট্টা দেব, ওষুধ লাগলে ওষুধ দেব, পেসমেকার লাগলে পেসমেকার দেব। আরে ভালোবাসাও দেব, চুরি করবেন না, শুধু প্রমিস করুন চুরি করবেন না। না না না, আপনারা কখনো ভালোবাসতে জানেন না, ভালোবাসতে পারেন না। কে বলেছে? আমার হৃদয়ে আপনাদের প্রতি এত বড় জায়গা আছে, বোয়াল মাছের মতন জায়গা। আসুন, ভালোবেসে দেখাচ্ছি। গোটা বাংলাদেশকে নিয়ে আসুন, গোটা বাংলাদেশ আমাদের অংশ হবে। আসুন না, ভালোবাসা কাকে বলেছে? আমরা ভালোবাসতেও জানি, ভালোবাসা কেন এত অসহায় সেটা দেখাতেও জানি। আপনাদের ভালোবাসা যদি এতই বিরাট হতো, তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে আপনারা এতদিন আগুন লাগাই রাখতেন না। আমার পার্বত্য চট্টগ্রাম আপনাদের জন্য অস্থিতিশীল হয়ে রয়েছে। ও আপনারা আপনি ভাই, আপনি চট্টগ্রামের? আপনি চট্টগ্রামের? জি, আমি চট্টগ্রামে। বাহ বাহ। আমাদের এখানে, আমাদের কলকাতায় জানেন তো স্লোগান উঠছে, চট্টগ্রাম মাঙ্গে আজাদি। আপনারা যেরকম কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলতেন, এখানে যারা জাতীয়তাবাদী ছেলে ছোকরা আছে তারা বলছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি। তো চট্টগ্রামের বাসিন্দাকে পেলাম বলে আপনি বলে দিলাম। আমি পীযূষের কাছে যাব। পীযূষ, বাংলাদেশের যিনি প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, পীযূষ প্রতিবাদী গ্রামবাসী এই মুহূর্তে মালদা থেকে রয়েছে, এবং প্রতিবাদী বাংলাদেশি রাজনৈতিক কর্মী এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছে। পীযূষ, এই ভদ্রলোক ইঞ্জি থোয়াই চিংমং শাক চট্টগ্রামের বাসিন্দা, ইনি তো একেবারে বলছেন যে না, বাংলাদেশ কোনো চুরি চুরি করছে না, আপনাদের ধান গম এই সমস্ত কিছু। সত্যিটা কি? ময়ূকবাবু, আজকে যা ঘটনাটা ঘটেছে আমি সেইটা প্রথমে বলি। গতকালকে কিছু কৃষক আমাদের গিয়েছিল বাংলা, মানে ফেন্সিং পার করে আমাদের যে জমি আছে ওইদিকে আমাদের গ্রামবাসী, তো সেখানে গম চাষ করা হয়েছে। তো সেখানে হঠাৎ করে দেখা যায় যে তারা গমকে কাটা দেখেছে, যে গম কিছুটা কেটে নিয়েছে। তো আজকে আবার গমের জমিতে জল দিতে গিয়ে দেখা যায় প্রায় 1.5-2 বিঘা মানে গম তারা কেটেছে। তারপরে অনেকগুলো গাছের ডাল কেটে নিয়েছে, হ্যাঁ, যেগুলো হয়তো মিডিয়া গেলে দেখতে পারবে। তো তার প্রতিবাদে সেখানকার বিজেপি কে বলা হয়েছে যে এগুলো যে ঘটছে আপনারা কিছু বলছেন না কেন। উনি কিছু একটা বলতে চাইছেন, বিজেপি উনি প্রতিবাদ করছেন। উনি এটা আমাদের বাংলাদেশের বর্ডার থেকে আপনারা চুরি করে নিয়ে যাবেন, এটা আমরা কি দেখে মানে তাকিয়ে থাকবো নাকি? আমরা উঠবো? আমরা না না, আপনারা চুরি করবেন। আপনারা কথাটা আগে আমি বলি, আপনারা যে আমাদেরকে বলেন আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা যে আমাদেরকে বলেন আপনারা না 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 না, আপনি অন্যায়ভাবে আমার দেশের বিপক্ষে কথা বলছেন। আজকে বিজেপি তাদের বিজেপিকে বলা হয়, তার প্রত্যুত্তরে বিজেপি কিছু বাংলাদেশিকে লেলিয়ে দেয়। তারপর ক্রমান্বয়ে 5 থেকে 10 হাজার বাংলাদেশি লোক পাথর ইট পাটকেল নিয়ে আমাদের বিএসএফ এবং গ্রামবাসীদের উপরে, যারা কৃষক চাষ করতে গিয়েছিল তাদের উপর ছুটতে থাকে। এর কারণে দুইজন বিএসএফ ইনজার্ড হয়েছে, 12 থেকে 13 জন গ্রামবাসী। আমি দেখেছি আপনারাও ছুড়েছেন, ইটের জবাব আমরা পাথর ছুড়ে দেব, আর সেটা দিয়েছি। প্রয়োজন পড়লে আরো বড় জবাব হবে। কিন্তু আমরা এটা বাংলাদেশের কাছ থেকে আশা করিনি যে তারা আমাদের বিএসএফ কে ইনজার্ড করেছে। আমরা কখনো আশা করি নাই আপনারা 1 ইঞ্চি আপনাদের বর্ডার সীমান্তে 1 ইঞ্চি জায়গা খালি না রেখে আপনারা বর্ডার করবেন, কাঁটাতারে বেড়া দিবেন। আমরা এটা আশা করি। চট্টগ্রাম থেকে কি জানেন? না, আপনি বিশ্বনাথপুরে এসেছেন কি? আমাদের যে সুখদেবপুরের অপোজিটে বিশ্বনাথপুর রয়েছে, আপনি বিশ্বনাথপুরে এসেছেন? আপনি না ভাই, আমি ভারতে যাইনি, আমি ভারতে যাওয়ার ইচ্ছা নাই আমার। আপনি বর্ডারে এসেছেন কি? না, আপনি বর্ডারে না আসে কি করে বলছেন যে কি ঘটেছে না ঘটেছে? আমি সুখদেবপুরের বাসিন্দা, আমার জানা আছে যেখানে কি ঘটছে, আমি নিজে দেখেছি। আমি আতঙ্কিত রয়েছি যে আপনারা হচ্ছে আপনাদের দেশে মিডিয়া থেকে শুরু করে আপনাদের প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়, আমাদের বাংলাদেশ বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়। এটা তো বাস্তব সত্য কথা। যে বাংলাদেশকে আমরা কবে সত্য কথা বললেন? না, আপনি কবে সত্য কথা বলেছেন? ইট ছুটছে আমাদের পাবলিকের উপরে,
আমাদের কৃষকের উপরে। আমাদের দেশের কৃষকরা যদি না থাকে তাহলে বাংলাদেশ খেতে পাবে না। এটা তো শুরু করেছেন আপনারা শুরু করেছেন বলে আমরা প্রতিহত করেছি, আমরা সেলফ ডিফেন্স করেছি, আমরা বাঁচার জন্য আমরা রক্ষার্থে আমরা প্রতিবাদ করেছি। একবার দুজনকে থামাচ্ছি, আমি ময়ূক বলছি দুজনকে আমি একটু থামাচ্ছি, দুই দেশ থেকে দুজনকে থামাচ্ছি, কারণ আমি একবার দর্শককেই হারিয়ে ফেলতে পারি। দর্শক হয়তো জানেন না যে ঠিক কোন জায়গাটা এই ঝগড়া বা এই ঝামেলাটা হচ্ছে। একবার আমি পিসিআরকে বলবো দেখানোর জন্য এই মালদার সুখদেবপুরটা ঠিক কোথায় এবং ঠিক কতটা পাশে চাঁপাই নবাবগঞ্জের, একদম উল্টো দিকে চাঁপাই নবাবগঞ্জ। ভালো করে দেখুন, আমাদের স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে দেখাচ্ছে এটা পশ্চিমবঙ্গের একেবারে পাশে বাংলাদেশ। মালদা জেলার একেবারে নির্দিষ্টভাবে দেখুন এই সুখদেবপুর হাই স্কুল, দেওয়ানপুর, একদিকে চাঁপাই নবাবগঞ্জ, একদিকে সুখদেবপুর, একদিকে বাংলাদেশ, একদিকে ভারত, নির্দিষ্টভাবে একেবারে পাশে। মানে যেখানে ঝামেলাটা হচ্ছে সেইটা মানে 1, 2, 3 এই বাংলাদেশ এলাম, 1, 2, 3 ভারত চলে এলাম, এরকম পরিস্থিতি এই চাঁপাই নবাবগঞ্জ এবং সুখদেবপুর। এবার দুটো জায়গাতেই মানে আমরা কার্গিলের নাম কোনোদিন হয়তো শুনিনি, যুদ্ধটা যখন বাধে তখন সারা পৃথিবীর মানুষ কার্গিলের নাম শুনলো। আমি তো বলছি এই সুখদেবপুরের নাম এবং চাঁপাই নবাবগঞ্জের নাম এখন গোটা উপমহাদেশ জেনে গেছে শুধুমাত্র দুটো ছবির জন্য। দুদিকের দুটো ছবি আমি দেখাবো, ম্যাপটা দেখলেন, এবার দুদিকের এপার এবং ওপারের ছবি আমি দেখাবো। দেখলেন আপনারা ভালো করে, বাংলাদেশের দিকে চাঁপাই নবাবগঞ্জ এবং সুখদেবপুর ভারতের দিকে। এবার দেখাবো দুটো দিকে ছবি, চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের দিকের ছবি এই মুহূর্তে ফুল ফ্রেম দেখব। দেখুন ওপারের ছবি, দেখুন বোমা পাথর কি না মারছে। বাংলাদেশের যারা অতিথি তারা এটা দেখতে পারেন না, লজ্জা লাগা উচিত তাদের। চাঁপাই নবাবগঞ্জের দিকের ছবি দেখুন, ইট হাতে দাঁড়িয়ে রয়েছে কাপুরুষ, নির্লজ্জ, বাঁশ হাতে ইট হাতে ভাবছে ভারত দখল করবে। ওরা বুঝতে পারছে না ভারত যদি এদের মাথার উপর দিয়ে রাফাল চালিয়ে দেয় 5 মিনিটের মধ্যে এরা হয়তো গর্তের মধ্যে ঢুকবে। এরপরে চাঁপাই নবাবগঞ্জের ঠিক উল্টো দিকে সুখদেবপুরের ফুল ফ্রেম ছবি দেখবো। আমি নির্দিষ্টভাবে আবার অতিথিদের কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী ভারত থেকে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এদের প্রবলেমটা কোথায়? চাল লাগলে চাল দেবো, আরো সস্তায় চাল দেবো, গম দেবো, ভুট্টা দেবো, চুরি কেন করবে এরা? চুরিটা কেন করবে বাংলাদেশিরা? ময়ূক, আমি এতক্ষণ বিতর্ক শুনছিলাম, বলি না আমরা যে ইঁদুরের ব্যাংক অ্যাকাউন্ট, পালং শাকের ক্যাশ মেমো। পালং শাক না কি একজন আছে না, ইংরেজি শাক না চাইনিজ শাক নাকি পালং শাক, সে চিৎকার করছিল ভারতবর্ষকে নাকি তারা বড় ভাই হিসাবে মানে না, পাকিস্তান তাদের বাবা। ঠিক আছে, ভারত যখন মানিয়ে নেবে যে আমরা বাবা না বড় দাদা, সেটা বুঝিয়ে দেবে। সমস্যা হচ্ছে যেটা, দেখো এরা খুবই একটা মানে নেগলিজেবল পোর্শন। এই পালং শাকের মতো মানুষদের আমি তো এদের প্রশ্নের ভারত কিন্তু বাঘের গর্জন করলে দাঁড়াতে পারবে না। পালং শাককে বলো একটু শান্ত। বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু অন্য কথা বলছেন, এই যে দেখো আবার অসভ্যতা দিয়ে এটা আপনি প্রমাণ করেছেন যে আমার জাতিকে ছোট করে আমাকে লাল শাক পালং শাকই থাকবে। নিজেকে আপনি এর আগে বাংলাদেশ তৃতীয় শ্রেণী, আপনি ওখানেই থাকবেন। বিক্ষুব্ধ হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান সে তো জানে যে আসল কোন জমিতে দাঁড়িয়ে রয়েছে। এই পালং শাকের মতো ইঁদুর বেরালে একটু মিউ মিউ করবে, ওতে কিছু আসে যায়।
এবং ইউনুস খুব ভালো করে জানে যেরকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে ভারতকে, ভারতের চালিকা শক্তি কিন্তু ভগবত গীতা, যে ধর্মনিরপেক্ষ কেউ মানুক বা না মানুক, গীতাতে পরিষ্কার লেখা রয়েছে আত্মরক্ষার্থে, নারীর রক্ষার্থে, নারীর সম্মান রক্ষার্থে আর ধর্ম রক্ষার্থে যুদ্ধে না যাওয়াটা কিন্তু অন্যায়। আমরা যদি আত্মরক্ষার্থে এবার কাউন্টার মার শুরু করি, এই পালং শাক তো ছেড়ে দাও, ইউনুসও কিন্তু লুঙ্গি বাঁধবার সময় পাবে না। প্রভোকেশন, প্রচন্ড প্রভোকেশন দিয়ে যাচ্ছে, প্ররোচনা দিয়ে যাচ্ছে, যেদিন মারবে সেদিন লুঙ্গি দ্বারা ভাই। আমরা যদি বিজলি বন্ধ করে দিই, ইলেকট্রিক বন্ধ করে দিলে আদানি, তবে লুঙ্গি আমাকে পাকিস্তান থেকে কিনে আনতে হবে। ঠিক আছে, আমরা সেভেন সিস্টার দখল করব, সেদিন আর বেশিদিন নাই। না 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 না, সেদিন বেশি নাই। অরুণাচল চায়না দখল দিবে। আরে আমি গিয়ে গলা মালা পরাবো পালং শাক, আমি গিয়ে গলা মালা পরবো, সেভেন সিস্টার দখল করবো। আরে এসব পালং শাক, চাইনিজ শাক এ দেখা আছে অনেক। দেখো ওই শাক দিয়ে আমরা রান্না করি, একবার চেষ্টা করো। তোমাদের আর্মির চিফ তিনি বলছেন যে ভারতের সঙ্গে আমরা কোনো দ্বন্দ্বে যাব না, সমস্ত ফচকে ছোড়াদের এরা আবার কি বলবে, সেভেন সিস্টার দখল করবে। সুখদেবপুর সামলাতে পারছে না সেভেন সিস্টার। আমি একবার দুজনকে থামাবো। এই মুহূর্তে তারিকুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তারিকুল ইসলাম ভূঁইয়া, এবং আমি এই মুহূর্তে দুজন রয়েছি। ময়ূক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে। আপনাদের যারা প্রতিনিধি আছে ভারতের, তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন না। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিক ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দাঁড়ান, গেস্ট টিমকে বলবো আগে টিকিট কাটতে। এসাদের ভাগ হবে না, এই জোকারির ভাগ হবে না, ফ্রিতে দেখা যাবে না। আমি আপনাকে বলি ময়ূর, শেখ হাসিনাকে যারা অবৈধভাবে এই লেকচার পরে মারুন, চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। এই গ্যাসের ওষুধ খেয়ে আসে না, মাথায় উঠে যায় এর গ্যাস। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছেন? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? টিম্বাকটুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। এবার তো প্রেশারও বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেশারের ওষুধ না পাঠান, আবার বুকে ব্যথা লাগবে। প্রেশার জানি না, প্রেশারের ওষুধ বলছি। ও কানেও বোধহয় সমস্যা হচ্ছে। কথা বলার কোনো ধরনের সুযোগ দিচ্ছেন না। আপনি আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। বাংলাদেশে, আরে বাবা, সব বুঝেছি, বাংলাদেশে বিশাল ভয় পেয়ে গেছি। শুনুন, আমি আপনাকে বলি, চুরি করেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন? চুরি করা মহাপাপ। অনুপ্রবেশকারী হিসাবে আপনারা আশ্রয় দিয়েছেন, এটি ভারতীয় আইন আপনারা লঙ্ঘন করেছেন। এবং পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যদি বাংলাদেশে আরেকটা লাট করে এই যে স্থানগুলোকে, এই রাজ্যগুলোকে শ্মশান ক্ষেত বানিয়ে দেওয়া হবে, ফুটবল খেলার মাঠ বানাবো। জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন। ভারতবর্ষের আর্মি দাঁড়িয়ে আছে। এসব ধমকানো চমকানো হুমকি দেবেন না। দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে কিছু বলতে চায়, শুনুন। তোমাদের এই কালেকশন গুলো খুব ভালো। এই কি নারকেল ফুল, পালং শাক কোথা থেকে ধরে নিয়ে আসো? বাংলাদেশের আর্মি চিফ কি বলছে সেটা তোমরাই দেখিয়েছো। ইউনুস যাই হোক না কেন, শয়তানি বুদ্ধি হোক, চোর হোক, যাই হোক, কিছুটা জানে।
এইগুলো এই নারকেল নারকেল একটু চিন্তা করে নেবেন, স্নান করে আসবেন দাদা, স্নান করে আসবেন। এই জিহাদি চুপ, অনেক জিহাদিকে আমি দেখে নিয়েছি, অনেক তোমার মতো জিহাদিকে 72 হুড়ি পড়ি ঘুরিয়ে এনেছি। আমার সামনে আওয়াজ করো না, সাহস থাকে চলে এসো। সমস্যা কি বলো জানো তো? সমস্যা যে বললাম, এরা প্ররোচনা দেওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ টেলিভিশন চ্যানেলে কি লেভেলে প্ররোচনা দিচ্ছে। 7 সিস্টার্স দখল করে নেবে। আমি তো বারবার বলেছি, ওই কতগুলো বৃদ্ধ যে বলছিল 4 দিনে কলকাতা দখল করবে, ভারতবর্ষের বর্ডারে 10 ফিট ভেতরে ঢুকুক, ওদের যদি ওই মাটিতেই ভারতীয়রা আমরা কবর না দেই, তাহলে ভারতের নাম বদলে বাংলাদেশ রেখে দেবো। এরা জানে না, এরা জানে, এদের জানে যে এদের কি অবস্থা। লোকটিকে বলো। হ্যাঁ হ্যাঁ, তারিকুল সাহেব, তারিকুল ইসলাম কোথায় গেলেন? কি ও তারিকুল সাহেব, পাশে কে আছে? কি ভারত দখল করেছে? আমি আছি দাদা, আমি ময়ূক, আমি আছি। হ্যাঁ, কোনো চিন্তা করার কারণ নাই। না না, আপনি থাকবেন, কিছুদিন পরে হয়তো ভারতীয় হয়ে থাকবেন, সেটা বিষয় নয়। আমাকে বলুন পয়েন্টে কথা বলুন, পয়েন্টে কথা বলুন। আপনাদের মোহাম্মদ ইউনূস দেশটাকে চালাতে পারছে না, আর উল্টো দিকে ভারতের অসম লড়াইটা লড়তে হচ্ছে। কোনো শব্দ নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস নামটা উচ্চারণ করতে ভুল করতেন আপনি দীর্ঘদিন। মোহাম্মদ ইউনূস বলছি, আপনি শুনেন। আরে মোহাম্মদ ইউনূসকে তো মোহাম্মদ ইউনূসই বলবো। মোহাম্মদ ইউনূসকে কি শেখ হাসিনা বলবো? আরে মোহাম্মদ ইউনূসই বললাম তো, কি বলছেন? শুনেন, মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলবো না? ভারতে যারা মনে করেন বিজেপির যিনি শুভেন্দু অধিকারী আছে, আমাদের বাংলাদেশে যিনি চৌকিদার থাকে, ওই বিজেপির মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের চৌকিদার হওয়ার যোগ্য না। আচ্ছা, আমাদের চৌকিদার হওয়া যোগ্য না। ভারতের যে সমস্ত গণমাধ্যম আমাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছেন, শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? গণমাধ্যমগুলো শিখে নাই, কথা বুঝছেন? নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে ছাড়বো। এবং বাংলাদেশ কি করবেন? কি করবেন? আপনি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতের ভিতরে। ওরে বাবা, বিশাল ভয় পাচ্ছি। পীযূষ হাত তুলছে। আরে মালদার পীযূষকে, তারিকুল সাহেব মালদার পীযূষকে স্যালুট করুন আগে। পীযূষ হাত তুলছে আর মুচকি মুচকি হাসছে। পীযূষ এদের কি বলবে? পীযূষ, বাংলাদেশের মাটি হচ্ছে অসভ্যতার মাটি। বাংলাদেশকে সভ্যতা ভারতই শেখাতে পারবে। আর ওরা যে বলছে দখল করে নেব, ইটের পাল্টা মার কি হয় সেটা আজকে আমাদের গ্রামবাসী দেখিয়ে দিয়েছে। ওদের যে তেড়ে দিয়েছি না আমরা, ও ভিতরে ঢুকে একদম, সেটা বাংলাদেশিরা বুঝে গেছে। আর ফসলে হাত দিয়ে দেখুক, আমাদের গ্রামবাসী তার জবাব দিয়ে দেবে। ভারতীয়রা তো এক রয়েছে, কিন্তু আমাদের গ্রামবাসী যেভাবে লড়াইটা আজকে লড়েছে, তাতে বাংলাদেশি বিজিবি এমনকি তারা অনেকেই আর কি আজকে বুঝে গেছে যে ভারতের ফসলের ক্ষতি করা এবং গাছ কাটা তার কি ফলাফল হবে সেটা বুঝতে পেরেছে। আর তারিকুল ইসলামের মতো মানুষ, মানে পীযূষ একটু থামো। এই ইঞ্জি থোয়াই চিংমং শাক, উনি কিছু বলতে চাইছেন, কি হয়েছে বলুন? ইঞ্জি থোয়াই চিংমং শাক বলছি কি? না না না, আমি বলছি অসভ্য হচ্ছে ভারতের প্রত্যেকটা নাগরিক। যদি অসভ্য হতো তাহলে একটা দেশে একটা জাতিকে একটা আমার একটা কথা শুনুন। ভারতবর্ষের 140 কোটির জনতা একসাথে একই সময় অসভ্য শব্দটা বললেও গোটা বাংলাদেশে ভূমিকম্প নেমে আসবে। 140 কোটির ক্ষমতা বোঝেন? আমরা 140 কোটি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি একসাথে বাংলাদেশের বিরুদ্ধে লড়ছি। যথেষ্ট ভাই, আমি একলাই শেষ করে দিব এই 40 কোটিকে। আচ্ছা, বুকে অ্যাটম বোম বেঁধে ঝাঁপ দিব ওই ভারতে আমি, তারপরে কালী পূজায় বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবে। আমরা কালী পূজাতে ভূমিকম্প হবে কি দেখা যাবে। ভূমিকম্পে কে মারা যাবে? আরে ইঞ্জি থোয়াই চিংমং শাক, অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? ও দাদা অ্যাটম, আরে শুনুন এক মিনিট। ও দাদা গো, জি বলুন। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? আপনাদের তো কোনো অ্যাটম বোমই নেই। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? হ্যাঁ, পাকিস্তান দিবে আমাদেরকে। পাকিস্তান থেকে? এই তো পথে এসো বাবা, পথে এসো। পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে? পাকিস্তান বাংলাদেশকে অ্যাটম বোম দেবে? ইঞ্জি থোয়াই চিংমং শাক, পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে?
আমি বোম বেঁধে ওই বোম দিয়ে আপনারা দিবেন, আপনাদেরকে মারবো আমি। এদের সবার গ্যাসের প্রবলেম, শীতকালে গ্যাসের প্রবলেম হলে খুব সমস্যা। গোটা বাংলাদেশে আমি অনুরোধ করব ভারতের যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরকে গ্যাসের ওষুধ একটু সাপ্লাই দিতে। এদের প্রবলেমটা কি? আমাদের গ্যাসের ওষুধ লাগবে না, না দেশের ওষুধ নেইও, দেশে ওষুধ নেইও। ভারত ওষুধ দেওয়া বন্ধ করে দিলে কাল থেকে দেশে এরকম আপনার মতনই কিছু কিছু আইটেম ঘুরে বেড়াবে। মিষ্টি বিতরণ করবো, আরে কি করেন এই শুনুন, এই লেকচার কম মারুন। আপনাদের বুকে যে পেসমেকারটা, আপনাদের বুকে যে পেসমেকারটা আছে সেটাও ভারতের। দাঁতে রুট ক্যানাল করেছেন, যে নকল দাঁতটা লাগিয়েছেন সেটাও ভারতের। কি হয়েছে আমরা খেতে চাই না, খেতে চান না জানি, তাই জন্যই উন্মাদ হয়ে যাচ্ছেন পীযূষ। না 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 না, আমি খেতে চাই না, আমি উন্মাদ নই, উন্মাদ আপনারাই। কেন উন্মাদ আপনারা? আপনি চাঁপাইনবাবগঞ্জে খোঁজ নিয়ে দেখুন বাংলাদেশিদের কি হাল হয়েছে আজকে। আপনারা গর্তে লুকিয়ে গিয়েছেন, আজকে অশান্তি করছেন। আমরা ভালো হয়ে যা, আমাদের ফসলের ক্ষতি করতে এসে ইট পাটকেল ছুড়ে পাথরের জবাবে আপনারা গর্তে লুকিয়ে গিয়েছেন। আপনারা শুরু করেছেন, আমরা এতদিন ধরে বলছি আপনারা যে আমাদের বন্ধু হয়ে থাকেন। অশান্তিকর অসভ্য দেশ ভারতবর্ষ পূর্ণভূমি, আপনারা অশান্তিকর অপ্রীতিকর দেশ, আপনারা ইট পাটকেল ছুড়েছেন। আমরা তার জবাব দিয়েছি। নিজেদের রক্ষা করতে নিজেদের দেশ, স্বর্ণদাসের কি অন্যায় ছিল? সে তো হিন্দু। আপনারা গর্তে লুকিয়ে গিয়েছেন। আমরা চাল না দিলে খেতে পাবেন না, গম কাটতে দেখিয়ে দেবো, এরপরে জবাবে ইটের জবাব পাটকেল দিয়ে দেবো, পাথর দিয়ে দেবো। আমরা ওটাই বলতে পারবা, জবাব দেবো, পাটকেল দিব। আমাদের বাবর ভাই বেরিয়ে গেছে, তোমাদের ট্রাস্ট, ভারতের ট্রাস্ট, বাবর ভাই বের হয়ে গেছে। কে পীযূষ আমার সাথে কথা বলো, পীযূষ চুপ করো। কি দাঁড়াও, কি নাম? ইঞ্জি থোয়াই চিংমং শাক। ইঞ্জি থোয়াই চিংমং শাক কে বেরিয়ে গেছে? কে বেরিয়ে গেছে? আরে দাঁড়াও না, এ কানে শুনতে পাচ্ছে না, এ কানে শুনতে পাচ্ছে না, কানেরও সমস্যা। ভারতে এসো, ভালো ট্রিটমেন্ট করাবো। কে বেরিয়ে গেছে? কে বেরিয়ে গেছে? ইঞ্জি থোয়াই চিংমং শাক কে বেরিয়ে গেছে? কে বেরিয়ে গেছে বলছেন? বাবর হলো আবার সারল ওষুধে। ভারতের বাপ বাবর, যে পরিষ্কার করে বলতে পারে না শত্রুকে। উই আর ফাইন্ডিং শত্রুস, ওই বাবর, ওই সন্ত্রাসবাদী বাবর। কার্টুন আছে। আর বেশি কিছু বললে তো আর বেশি কিছু বলতেও পারবেন না। হ্যাঁ আরেকবার বলুন। হ্যাঁ এটা আরেকবার বলুন। বলছি আরে আরেকবার বলুন না। হ্যাঁ বাবরকে নিয়ে আমাদের এখানে ক্লাস 2 এর বাচ্চাও চিন্তিত না। সূর্যের উদয় এসছে, ভারত সেটা দেখিয়ে দিয়েছে যে সাপকে কি করে গর্তে ঢোকাতে হয়। ম্যাও ম্যাও করেছিল, আমরা ইটার জবাব মুখে মেরে ম্যাও ম্যাও বন্ধ করে দিয়েছি, আমরা বের করে নিয়ে এসেছি। আচ্ছা আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে পাল্টা মার, আমি বলছি না, পাল্টা মার ভারতীয়রা বলছেন দেবেন। বিএসএফ, আইটিবিপি, ইন্ডিয়ান আর্মি, এনএসজি সব নিজেদের জায়গায় থাকুক, প্রয়োজন নেই এখন, আমরা বুঝে নেবো, ভারতীয়রা বুঝে নেবে। পাল্টা মার দেবে, সেই বাইকটা আরেকবার একটু শোনাবো এবং তারপর দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। আমি বলছি সমাধান কিভাবে? এইভাবে রোজ রোজ ফসল কেটে নিয়ে যাবে নাকি? রোজ ফসল কেটে নিয়ে যাচ্ছে রোজ। সমাধান কোথায়? সমাধান কি হবে? সমাধান এইভাবে হবে না। ওরা যেমন ভাবে করছে তার থেকে আমাদের বেশি করতে হবে। বলে না যে মারের পাল্টা মার, মানে পাল্টা প্রতিরোধ। অবশ্যই পাল্টা প্রতিরোধ করতে হবে, না হলে পারে ওরা ঢুকতে পারা যাবে না। আরে আইন মেনে চলে ভারত, বিএসএফ আইন মেনে চলে, আপনারা আইন মেনে চলেন, এটাই দুর্বলতা। ওরা চলে না তো আইন মেনে, ওদের কাছে কোনো আইন নেই। বর্তমানে বাংলাদেশে আইন বলতে কিছুই নেই, কিছুই নেই আইন বলতে, পুরো আইন নাই ওদের, আইন নাই, যা তাই করছে, ফসল কাটছে। বিএসএফ যদি 10 মিনিট শুধু লাঠি পেটা করে, যদি সাধারণ মানুষ শুধু 10 মিনিট লাঠি পেটা করে, খুঁজে পাওয়া যাবে তো? ওটা বাংলাদেশকে মানচিত্র থেকে খুঁজে পাওয়া যাবে না। দীপাঞ্জন চক্রবর্তী, মানুষ বুঝে নিচ্ছে, এটা বোধহয় সবচেয়ে বড় সূর্যোদয়ের ইঙ্গিত। সাধারণ মানুষ বলছে এবার পাল্টা মার আমরা দেবো। এই যে গ্রামবাসী পীযূষ যে বসে রয়েছে, গোটা গ্রাম দাঁড়িয়ে যেভাবে বলেছে আমরা লোকাল আর্মি, এটা তো একটা বড় ইঙ্গিত যে ভারতের 140 কোটি মানুষ যদি এক হয়ে যায় এবং বাংলাদেশকে যদি এই মুহূর্তে টার্গেট করে, থাকবে না বাংলাদেশ? কি মনে করেন? আমি একজন প্রাক্তন এনএসজি অফিসার হিসাবে আমি সুখদেবপুরের সমস্ত জনগণকে এবং এই পীযূষ বাবুকে আমি স্যালুট জানাই। আমিও স্যালুট জানাই। আপনারা এগিয়ে আসুন,
আপনারা এগিয়ে আসুন, আমরা তো আছি আপনাদের সঙ্গে। এরা একটা কথা, এই নারকেল ফুল আর একটা কি পালং শাক, এদের বলে দাও পাকিস্তানে ওদের বাবারা এখন মাটির গর্ত খুঁড়ে লুকিয়ে বসে রয়েছে। যারা যারা ভারতের দিকে আঙুল তুলেছে, রক্তপাত করেছে, ঘরে গিয়ে আমরা ওদের দিয়ে এবার বাংলাদেশে পালং শাক চুপ, একটা কথা না, পালং শাক মুখ বন্ধ করে রাখ। এখনো ওই লেভেলে আসিস, যেদিন আসবি ঘরে ঢুকে চট্টগ্রাম থেকে তুলে নিয়ে আসবি। আর সে জিয়া হোক, জসিমউদ্দিন রহমানি হোক, জাকিরুল্লাহ হোক, এবং তোদের বাবাদের জিজ্ঞাসা করিস পাকিস্তানে, তারা ভারতের ভয়ে এখন গর্তে ঢুকে বসে আছে, নালে গিয়ে কানাডায় কান্নাকাটি করছে। এই জিনিসটা করলে চট্টগ্রাম থেকে তুলে নিয়ে আসবো আমরা। একবার ভারতের আরেকবার ঢোকার চেষ্টা কর, সুখদেবপুরের লোকেরাই ওকে মাটিতে পুঁতে ফেলবে। আর ধমকি আমরা দিয়েছি, তো বাবাদের জিজ্ঞাসা কর পাকিস্তানে। আমি তারিকুলের কাছে যাচ্ছি, আমার সময় একেবারে অল্প, আমি বাকিদের অডিও ডাউন করছি। তারিকুল এবং আমি এই মুহূর্তে রয়েছি। তারিকুল সাহেব, একটাই কথা বলছি, বড় দাদা হিসেবে বলছি, বাবা 1 মিনিট 30 সেকেন্ড সময় দিবেন, কথা বলবেন না, আমি 30 সেকেন্ড সময় দেব, কিন্তু বড় দাদার কথা বাংলাদেশ শুনবে তো? বাবা হিসেবে বাচ্চাদেরকে বলছি শুধরে যেতে, বাবা হিসেবে বাচ্চাদেরকে বলছি শুধরে যেতে, এটা কেন হচ্ছে? আমি একটা ময়ক প্লিজ, প্রথমে কথা হচ্ছে যে আপনাকে আমি গ্যাসের ওষুধটা দেখাচ্ছি, শার্জেল, এটা না গ্যাসের ওষুধ, কিন্তু আমি সঙ্গে করে নিয়ে রাখছি, আপনি বলা লাগবে না। রোজ ময়ূকের শোতে আসার আগে গ্যাসের ওষুধটা খেয়ে আসবেন, এই ভুলভাল কথা বলবেন না। কাল থেকে গ্যাসের ওষুধটা খাবেন, সকালবেলা খালি পেটে খাবেন, রাত 8টার সময় গোটা বাংলাদেশকে খাওয়াবেন, কারণ বুক জ্বালা শুরু হয় ময়ূকের কথা শুনলে। বাংলাদেশের স্বরাষ্ট্র ময়ূক, আমি বলি শেষ করি, আমি যদি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, তাহলে বাংলাদেশের চারপাশে যে বর্ডার আছে, ওই বর্ডারের 30 সীমানায় ভারতীয় কোন লোক আসতে তো পারতো না। ওই বর্ডারের চারপাশে ফুটবল খেলার মাঠ তৈরি করতাম। আর যেখানে আপনারা বলছেন যে 140 কোটি মাঠ খেপে গেলে, সেখানে বিজেপির এন্ট্রিতে আছে প্রায় 75 কোটি মানুষ বিজেপির এন্ট্রিতে আছে, কংগ্রেসের লোক 3 নম্বর, এবং যে কেজরিওয়ালের লোক। একদম আপনার যুক্তিগুলো নিয়ে কাটাছেড়া আবার আমি কাল করব। গোটা বাংলাদেশকে কাল বলে দেবেন, ময়ূক আবার আসবে, বুক জ্বালা করতে পারে, গ্যাসের ওষুধ খেয়ে আসবেন, কারণ ময়ূক থাকবে, মলম লাগিয়ে আসতে পারেন, কারণ ময়ূক থাকবে, বাংলাদেশ নাও থাকতে পারে যদি 140 কোটি মানুষ এই সুখদেবপুরের মতন প্রতিরোধ শুরু করে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি ভারতের হয়ে। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।